ওই যে সিনেমাতে আমি যেটা দেখছিলাম, ওই যে ভূতের নাচটা দিয়ে একটা শুরু হলো এবং ওই শেষের দিকেও দেখানো হলো সেটা। ওটা শুনছিলাম একটা ইন্টারভিউতে যে ওই আঙুলগুলো যখন দেখাচ্ছে, ওগুলো নাকি দেখাচ্ছে যে মানুষকে, দর্শককে দেখাচ্ছে, তোমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এই গোটা বিষয়টা বা যা কিছু, এবং বা এই সিনেমাটা যখন শুরু হয় সেটা নাকি ওই সময়ের বাংলা তথা যা কিছু ঘটছিল সেটাকেই দেখানো, এবং ওনার চরিত্র যেটা নীলকান্ত বাগচি, সেটা হচ্ছে একজন বুদ্ধিজীবী, মদ্যপ বুদ্ধিজীবী, যা কিনা তার চিন্তা ভাবনাগুলো বা যা কিছু ও সব ওই সময়টা এসে থমকে যাচ্ছে বা অবাক করছে মানুষকে। তো এই বিষয়টা আপনি একটু যদি বলেন, একটু ভাবিয়ে করে। প্রথম কথা হচ্ছে ওই আঙুলগুলোর যে দৃশ্য বা ওখান থেকে যদি শুরু করি একটা স্পেসিফিক সিনেমাটিক মোমেন্ট থেকে বা সিনেমাটিক টেকনিক, যেটা খুব ইম্পর্টেন্ট। এটা আগেও দেখা গেছে ঋত্বিক ঘটকের ক্ষেত্রে। ঋত্বিক ঘটকের এটা রাতে দেখা গেছে বিজন ভট্টাচার্য আঙুল তুলছেন এবং সেটা আই অ্যাকিউজ ইউ, এবং আঙুলটা ক্যামেরার এত কাছে চলে যাচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শটে, ওয়াইড অ্যাঙ্গেল একটা ডিস্টরশন হচ্ছে। এই ডিস্টরশনটা ঘটানোর যে কারণটা তুমি বললে সেটা একেবারেই ঠিক, যে আঙুলটা দর্শকের দিকে কেন? যখন চলচ্চিত্রের পর্দায় কিছু ঘটতে থাকে, সাধারণত ফিল্ম যে বাস্তববাদী ছবি, তারা যেভাবে ছবি তৈরি করে সেটা এক ধরনের রিয়ালিস্ট ছবির যে ধরন, সে ছবিতে যেন একটা বাস্তব সেই ঘটনাগুলো আনফোল্ড হচ্ছে আর পুনরাবৃত্ত হচ্ছে ক্যামেরার সামনে। আর দর্শককে সেখানে একটু বাইরে রাখা হয় মূলত। এখানে যে দর্শক দেখছে যেন কোথাও একটা কিছু ঘটছে, যে কারণে সিনেমাকে মূলত বলা হয় ভয়েরিস্টিক আর্ট, যে আমরা যেন ওই বায়োস্কোপের দিয়ে যেভাবে চোখ লাগিয়ে দেখি সেভাবে সব কিছু একটা ঘটছে দেখছি। কিন্তু ঋত্বিক ঘটক, পৃথিবীর বেশ কিছু চলচ্চিত্রকার আছেন যারা চলচ্চিত্রকে, ফিল্মকে ভয়েরিস্টিক আর্ট হিসেবে দেখেন না, মানে তারা সেই ভয়েরিজমের ওয়ালটা ভাঙতে চান এবং দর্শকের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে চান। তার একটা বড় জায়গা হলো যে এমন কিছু একটা ঘটানো যে ঘটনাটা বোঝায় যে আসলে ক্যামেরার উপস্থিতি রয়েছে। ক্যামেরার উপস্থিতি যখনই প্রকট হয় তখনই বোঝা যায় যে ক্যামেরার মানে দর্শক মাঝে একটা ক্যামেরা রয়েছে, একদিকে অভিনয় হচ্ছে আর একদিকে দর্শক আছে। এই যে তিনটে অস্তিত্ব, ত্রিকোণ অস্তিত্ব, এটা পরিষ্কার হয়। যে কারণে ওই আঙুল এবং ওয়াইড অ্যাঙ্গেল ডিস্টরশন ঋত্বিক ঘটকের একটা পছন্দের জায়গা, যেখানে দর্শকের সঙ্গে সরাসরি একটা যোগাযোগ স্থাপন করা যায়, যে যোগাযোগটা ভয়েরিস্টিক সিনেমা অস্বীকার করে। যেমন একেবারে শেষ শটে, আগের শটে দৃশ্যে দেখা যায় যে ওর মদের বোতলটা আস্তে আস্তে এসে ক্যামেরার লেন্সের বাইরের দিকের কাঁচটার উপরে উনি ঢেলে দিচ্ছেন মদটা। এইরকম একটা ঘটনা, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো এটা এক ধরনের সিনেমাটিক টেকনিক। যেমন এই ধরনের টেকনিক আরও অনেকে ইউজ করেন। জলুক গোদার যেমন, উনি সিনেমাকে ভয়েরিস্টিক আর্ট হিসেবে দেখেন না, হ্যাঁ, অনেক রকমভাবে। ফাসবিন্দার, তার কিছু ছবিতে দেখা যায় যে জার্মান চলচ্চিত্র পরিচালক, যে তিনি কিছুটা এক্সিবিশনিস্ট ছবি তৈরি করার চেষ্টা করেন, যেটা ঠিক ভয়েরিস্টিক নয় ওইভাবে, হ্যাঁ। তো দর্শকের সঙ্গে সরাসরি দর্শককে অ্যাকনলেজ করে যে ছবি, এই ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে অভিনেতা আছে, ক্যামেরার পিছনে পরিচালক এবং তার উপরে দর্শক আছে আর কি। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর সেটা তো গেল একটা টেকনিক্যাল দিক ফিল্মের। ঋত্বিক যেহেতু সারা জীবন ধরেই এইরকম একটা বিষয়কে, যেমন এই ছবিটার ভিতরে অনেকগুলো স্তর আছে, অনেকগুলো জায়গা আছে। তার নিজের জীবনের একটা বড় অভিজ্ঞতা 1940-এর দশক এবং 50-এর দশকের শুরু, যে সময় ওর সঙ্গে গণনাট্য সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল এবং সে সম্পর্ক আস্তে আস্তে ভাঙছে। সেই ভেঙে যাওয়া সম্পর্কটাও এখানে কিছুটা আছে একভাবে,
যে তিনি ব্যক্তিগত বুদ্ধিজীবী হয়ে গেছেন, আর তারপরও পার্টি নেই। তো সেইখান থেকে একেবারে একটা বিরাট বড় জার্নি। যেমন এখানে অভিনয় শৈলী নিয়ে অনেকগুলো জায়গা আছে, যার কিছুটা অংশ আমরা কোমল গান্ধারে পাবো, যে অভিনয় শৈলী কোনটা হবে সেটা নিয়ে গণনাট্য সংঘের ভিতরে একটা ডিবেট ছিল। সেই ডিবেটটা এসেছিল মূলত সোভিয়েত ইউনিয়ন থেকে, সোভিয়েত রাশিয়া থেকে, যে স্তানিস্লাভস্কি না মেয়ার হল। তারপরের ডিবেটটা হলো স্তানিস্লাভস্কি না ব্রেক্ট। হ্যাঁ, তো এই সমস্তগুলো কিন্তু ছোট ছোট আকারে এখানে অনেকভাবে আছে। ফলে এটা ওর আত্মজীবনীমূলক ছবি শুধু গল্পের দিক থেকে না, উনি জীবনে যা কিছু এনকাউন্টার করেছেন, যার মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন, যেখানে শেষ করছেন, এই সমস্ত যাত্রাটাই আছে। যেমন একটা মুহূর্ত আমি বলবো যে যেখানে তৃপ্তি মিত্র বেরিয়ে আবার বাড়ি থেকে মানে শেষের দিকে আর কি, তৃপ্তি মিত্রর ঘর থেকে উনি বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি বলছেন যে ওই শালবনে রাত্রি যাপন করবেন। তারপর কিছুক্ষণ, কয়েকটা মুহূর্ত একটু আরেকবার দেখতে পাবে যে সেখানে কিছুক্ষণ ক্যামেরা তৃপ্তি মিত্রর সাইড থেকে একটা প্রোফাইল ফেস দেখাচ্ছে। মূলত ক্যামেরা ওর ইয়াররিং সেটাকে দেখছে, বেশ মানে সেটার মধ্যে একটা এস্থেটিক, একটা সৌন্দর্যই খুঁজে পাচ্ছে ক্যামেরা। অথচ ওই রকম একটা মুহূর্তে ক্যামেরার সৌন্দর্য খুঁজে পাওয়াটা একটু অন্য ফিল্ম মেকার যারা বাস্তববাদী ছবি করেন তারা বলবেন যে এসব কি হচ্ছে, ওনার ঋত্বিক ঘটকের পাগলামি। তারপরে মুহূর্তটা যেটা বাঙালি বোঝেনি আর কি, যেহেতু যা পায় বাঙালি সেটা তো ধরে, এবং যাকে ধরে তার 12টা বাজিয়ে দেয়, এবং তাকে তার যে স্তর, মানে ছোট স্তর আর কি, মধ্যবিত্ত স্তর, সেখানে নামিয়ে আনে। চেষ্টা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নামাতে পারেনি, সত্যজিৎ রায়কে মোটামুটি ধরেছিল। তো ওই যে মুহূর্তটা, মানে যেখানে তারপরে দেখা যায় যে তৃপ্তি মিত্র তার ক্যামেরার সম্পর্কে আনঅ্যাওয়্যার থাকার কথা বাস্তববাদের সূত্র মেনে, কিন্তু তিনি ক্যামেরার দিকে তাকান, এদিকে কেউ নেই, কিন্তু কেউ ছিল না। যা কিছু কুশীলব যারা ছিলেন তারা সামনে ছিলেন, এখানে ক্যামেরাটা ছিল, ক্যামেরাটা এদিকে অ্যাকচুয়ালি দেখছিল। তারপর হঠাৎই ক্যামেরা পরের শটে ওর ইয়াররিং এবং প্রোফাইলটা দেখতে থাকে। পরের মুহূর্তে উনি এদিকে তাকান, ওদিকে ক্যামেরার অস্তিত্ব ওর জানার কথা নয়, বাস্তববাদের সূত্র অনুসারে ক্যামেরার দিকে তাকায় না। ওই যে ক্যামেরার দিকে তাকানো লুক, এটা একটা স্টেটমেন্ট, কিন্তু এখানে অজস্র ছোট ছোট স্টেটমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে গোটা ছবিটাকে। ছবিটার মধ্যে একটা ন্যারেটিভ আছে, গল্প আছে, একটা জার্নি আছে। জার্নি খুব ইম্পর্টেন্ট মেটাফর ঋত্বিকের ছবিতে যেটা আছে, ল্যাটিন আমেরিকার ছবিতে একের পর এক, ল্যাটিন আমেরিকার পলিটিক্যাল ছবিতে জার্নি মেটাফর হিসেবে একের পর এক ব্যবহার হয়েছে। ভারতে খুব একটা হয়েছে এরকমটা আমি দেখিনি। জন আব্রাহামের আম্বারিয়ান আর ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক গল্প, যে কারণে জন ঋত্বিকের এত প্রিয় ছাত্র, এবং জন একজন ছাত্র যে ঋত্বিককে তার নিজের মতো করে নিজের প্রতিভা দিয়ে অনুসরণ করেছিল। তো এই যে মুহূর্তটার কথা আবার ফিরে আসি, এই মুহূর্তটা কিন্তু ক্যামেরায় শাওলি মিত্রের তাকানো, এবং এই যে মুহূর্তটা, এটাও এক ধরনের থিয়েট্রিক্যাল ডিবেট সে সময়কার। মানে ঋত্বিক যে আস্তে আস্তে স্তানিস্লাভস্কিয়ান থেকে ব্রেক্টিয়ান হয়ে গেছে, ঋত্বিকের জার্নিটা কিন্তু স্তানিস্লাভস্কি থেকে শুরু হয়ে ব্রেক্টিয়ান হয়ে শেষ করছে। এটা একটা ব্রেক্টিয়ান মোমেন্ট, যেখানে ওই রিয়ালিজমের চার্মটা ভেঙে চরিত্র ক্যামেরার দিকে তাকানোর ফলে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, মানে ক্যামেরার প্রেজেন্স সম্পর্কে অ্যাওয়ারনেস। হ্যাঁ, ক্যারেক্টারটা অ্যালিয়েনেটেড হয়ে গেছে। না, ক্যারেক্টারটা এলিয়েনেটেড হয়নি, এলিয়েনেটেড বলবো না, এলিয়েনেশনের সঙ্গে ব্রেক্টের সম্পর্ক আছে, কিন্তু সেটা সবসময় ব্রেক্ট মানে এলিয়েনেশন এটা না বলাই ভালো। ব্রেক্টের মেথডটার মূল কথা তো ক্যারেক্টারকে এলিয়েনেট করা না, এলিয়েনেট করা গল্পের যে স্পেল, মুগ্ধতা, সেই মুগ্ধতা থেকে কিছুক্ষণ জন্য বের করে আনা। তার মানে আবার এটাও নয় যে ব্রেক্ট গল্পের মুগ্ধতা থেকে দর্শককে সম্পূর্ণ করে দিতে চান।
মানে গল্পের মুগ্ধতার মধ্যেই সে থাকবে, মাঝে মধ্যে মুগ্ধতা ভেঙে দেওয়া হবে। এটা চলতে থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ওর নাটকে। মুগ্ধতা তৈরি করা, মুগ্ধতা ভেঙে দেওয়া, আবার দর্শককে ন্যারেটিভের মধ্যে টেনে ঢুকিয়ে নেওয়া। ব্রেক্টের ন্যারেটিভ যদি দেখা যায়, নাটকগুলো দেখলে দেখা যাবে মানে অসম্ভব ইন্ট্রিগিং ন্যারেটিভ, কিন্তু হ্যাঁ সেখানে কিন্তু ওর কিন্তু এরকমটা নয় যে ন্যারেটিভটা আবার উনি খুব হেলাফেলায় তৈরি করছেন, যে আখ্যানটা নেহাতি একটা ছেলে খেলা, তা নয়। ব্রেক্ট আখ্যানটাকে খুব মন দিয়ে তৈরি করেন, আবার একই সঙ্গে উনি ওর পলিটিক্সটাকে ওইভাবে আখ্যানের স্পেল থেকে কিছুক্ষণের জন্য দর্শককে বের করে তৈরি করে। ঋত্বিকের মধ্যে এই ছবিটাতেও আছে, বারবার আছে, যে ঋত্বিক মানে যেমন ধরা যাক ওর ডায়লগ বলার স্টাইল, কথা বলার স্টাইল, অনেকে বলেন যে ওটাই ওর ব্যক্তিগত জীবনে কথা বলার স্টাইল ছিল। ওটা কোনো কথা হলো না, যে ব্যক্তিগত জীবনে কথা বলার স্টাইল থাকলেই একজন ঋত্বিকের মতো খুব সচেতন শিল্পী, যার ক্যামেরা সম্পর্কে, সিনেমা ফিল্মের টেকনোলজি টেকনিক সম্পর্কে অসম্ভব মারাত্মক একটা জানা বোঝা ছিল, তিনি যে ওরকম খুব মানে অনবধানে কোনো কিছু করেছেন এটা মনে হয় না। ওই ডায়লগ বলার যে এক ধরনের স্টাইলাইজড ফর্ম, এই স্টাইলাইজড ফর্মটাকে উনি মনে করতেন যে এক ধরনের এপিকের বৈশিষ্ট্য। এপিক এই ধরনের কতগুলো বৈশিষ্ট্য তৈরি করতে থাকে, সেই জিনিসগুলো ওর এখানে আছে, সেগুলোকে উনি ব্যবহার করছে। তো সেই দিক থেকে মানে একটা ছবি যেটা খুব অসুস্থ অবস্থাতেই করতে হয়েছিল ওকে, খুব যে অর্থ ছিল ছবিটার তার জন্য তাও নয়, আর তাছাড়া তার শরীর তখন ভেঙে যাচ্ছিল, একজন অসুস্থ মানুষের পক্ষে আর যাই হোক ফিল্ম তৈরি করা খুব কঠিন কাজ, কারণ খুব পরিশ্রমসাধ্য একটা জিনিস। কিন্তু মাথাটা প্রচণ্ড সক্রিয় এবং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অ্যাকশন ওর কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে উনি করেছেন, একেবারে নিখুঁত এবং খুবই ওয়েল ক্যালকুলেটেড উদ্দেশ্য নিয়ে উনি জিনিসগুলো করছেন গোটা ছবিটা জুড়ে। সেটা খুব গুরুত্বপূর্ণ আর কি দেখা। হ্যাঁ, আপনি একটা উদ্দেশ্যের কথা বললেন, সেখানে যেখানে আমি দেখতে পাই যে ঠিক আমাদের নীলকণ্ঠ বাগচি গুলি খাচ্ছেন এবং এই দৃশ্যে, তারপরে উনি মদন তাঁতির কথা বললেন। এটার উদ্দেশ্যটা আমি কোথাও একটু স্পষ্ট হতে চাই, আমার কাছে খুব একটা স্পষ্ট নয়। মানে হঠাৎ করে মদন তাঁতির গল্পের কথা কেন ওই সময় আসে? যে আসলে ঋত্বিক যে সময়টায় 70-এর দশক, তখন বুদ্ধিজীবীদের মধ্যেও একটা ডিভাইড তৈরি হচ্ছে। তো বিভিন্নভাবে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন রকম ডিভাইড এর মধ্যে রয়েছেন, এবং পলিটিক্যালিও যেটা দেখা যাচ্ছে যে বাঙালি বুদ্ধিজীবীর যে আজকের অবক্ষয় আমরা দেখি, চুপ করে থাকে, আগে থেকে ঘরে বসে ঠিক করে নেয়, অঙ্কটা করে নেয় ভালো করে, রিথমেটিকটা খুব ভালো শিখেছে জীবনে তারা, তো করে নেয়, তারপরের দিন গিয়ে কোন মিছিলে যোগ দেবে বা যোগ দেবে না সেটা ঠিক করে নেয়। সেই ক্যালকুলেশনটা কিন্তু 70-এর দশকেই পরিষ্কার হচ্ছিল, যখন রাষ্ট্রের সঙ্গে এক ধরনের বৈপ্লবিক সংঘাত তৈরি হচ্ছে। তো সেখানে ঋত্বিক দেখছেন যে কেমন কিছু প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিকতার জন্ম হচ্ছে, যেগুলো বুদ্ধিজীবীর যে স্বাধীন সত্তা, বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে পারবেন বা বলবেন, সেইগুলো আস্তে আস্তে কিন্তু অন্যরকম জায়গায় চলে যাচ্ছে কতগুলো স্বার্থের জায়গায়, যে কারণে ভারতবর্ষের সিভিল সোসাইটি আমরা বলি খুব স্ট্রং নয়, তার কারণ তারা তাদের স্বাধীন সত্তা নিয়ে কখনোই পরিষ্কার অবস্থান নিতে পারে না। এখন উনি সে জিনিসটা দেখছেন, এবং দেখতে গিয়ে ওই মদন তাঁতির রেফারেন্সটা উনি টেনে আনছেন, যে মদন তাঁতিকে যখন বিখ্যাত গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে ওকে একদিন সবাই তাঁতিরা ধর্মঘট করেছে, মহাজনের কাছ থেকে সুতো নিয়ে তারা তাঁত বুনবে না, তো তখন একদিন মদন তাঁতির ঘর থেকে তাঁতের খটাখট শব্দ শোনা যায়। তো
সকলে যখন যায় তখন দেখে যে মদন দাদি ফাঁকা কাঁচটাই চালাচ্ছে। মদন দাদি বলে যে তোকে বলে যে এটা কেন করছো, বললো কাঁচটা তো চালাতে হবে, এটা কিছু কাজ তো করতে হবে, আমি ফাঁকা কাঁচই চালাচ্ছি। তা বলে তোমরা ভেবো না যে আমি মহাজনের কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে টাকা নিয়ে করছি। তো ঋত্বিকও বলছেন যে এই অবস্থানটাই একটা বুদ্ধিজীবীর প্রকৃত অবস্থান হওয়া উচিত। হ্যাঁ, এখানে সবগুলোই তো স্টেটমেন্ট বা বক্তব্য। ওর মনে হচ্ছে এটা প্রকৃত অবস্থান হওয়া উচিত একজন বুদ্ধিজীবী। আর যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওর ব্যক্তিগতভাবে ওর পছন্দের দুজন লোক, তারা মানিক বন্দ্যোপাধ্যায়, তারা ওনার খুব প্রিয়। একজন যদি মানিক বন্দ্যোপাধ্যায় হন, আর একজন বিষ্ণুদেব। এই দুজনের সঙ্গে ওর মানে হৃদ্যতা অনেক দিনের ছিল আর কি, চিরকালই ছিল। এবং যে সময় বলছে যে সময়, কি হ্যাঁ। মানে ছবিতে যে সময় আমরা দেখতে পাই যে মানে নেই, চলে যাচ্ছেন, ঠিক তার আগের মুহূর্তে যেভাবে বলে যাচ্ছেন, আমি যতবারই দেখি ততবারই মনে হয় এটা খুব স্ট্রাইকিং আমার কাছে, কিন্তু ক্লিয়ার ছিল না জিনিসটা, কেন এখানে মদন দাদিকে বলা হয়। মদন তাঁতি আসলে একটা আইকন, মানে একটা অবস্থান আর কি। মানিকবাবু ওই কারণেই মদন তাঁতির রেফারেন্সটা ওভাবেই ওই জায়গা থেকেই টেনেছিলেন। আরো কেউ কিছু যদি মনে প্রশ্ন থাকে তাহলে সেই সূত্রে উত্তরটা দিতে পারি আর কি। মানে উত্তর দিতে গিয়ে অনেকগুলো কথা বলা যায়। হ্যাঁ, বাবা তোমার কোনো প্রশ্ন থাকলে করো, সিনেমাটা দেখি। আমার তো সিনেমাটা আরো অনেকবার দেখলে ভালো হয়। তো হ্যাঁ, কিছু থাকলে বলুন না, একবারই না আপনি হয়। আলোচনা করলে আমি শুনবো, আমার শুনতে ভালো লাগছে, আমি জানছি অনেক কিছু। আপনি আলোচনা করুন, তৈরি করুন। তাহলে মানে এই ছবিটার একটা বড় বৈশিষ্ট্য হলো, আমার এই মানে সিনেমাটা দেখতে দেখতে একটা অন্য কথা মনে হচ্ছে। হ্যাঁ বলুন। মানে সেটা এর সঙ্গে খুব একটা সম্পর্কিত নয় প্রশ্নটা, যে প্রায়ই যতটুকু পড়াশোনা করি তা দেখেছি যে আমাদের বাংলা সিনেমার একটা ধারা তো স্টার নির্ভর ছিল, আমি ভুলও বলতে পারি, একটু না, না। সমাধান করে দেবেন। আর একটা ধারা খুব পুষ্ট ধারা, যেটা আমার মনে হয় ওটাই আদতে বাংলা সিনেমার ধারা, যেটা আমার মনে হয় সেটা কিন্তু স্টার বহির্ভূত ধারা। পরিচালকরা স্টারকে বাদ দিয়ে সিনেমা করছেন। তো তথাপি বলা হয় যে আধুনিক প্রজন্মের পরিচালকদের হাতে এসে স্টার নির্ভর ছবি করাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার কাছে খুব একটা পরিষ্কার হয় না। এই ছবিটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে আচ্ছা এই ছবিটা স্টার কে? আসলে তো কোনো স্টার নেই, যে অর্থে আমরা উত্তম কুমার, সৌমিত্র বা সুচিত্রা সেন বা পরবর্তীকালে নায়ক নায়িকাদের নির্ভর করে বাংলা ছবি দেখেছি। কমার্শিয়াল খানিকটা হয়তো কমার্শিয়াল নয়। তো এই ব্যাপারে যদি একটু বলেন ঋত্বিককে জড়িয়ে, তাহলে আমার খুব পরিষ্কার হয় কনসেপশনটা। বড় বড় বেশ কিছু নাম আছে এই সিনেমাটায়, উৎপল দত্ত, বিজন না, কিন্তু ভট্টাচার্য, না, না, উনি মানে star কেউ এর কথা স্টার বলছেন। নয় কেউ। হ্যাঁ উনি কিন্তু- মানে আপনি যেটা বলছেন যে দেখুন, ঠিকই ঋত্বিক ঘটকের ছবিতেও যদি দেখা যায় আপনি, তাহলে মোটামুটি ভাবে মেঘে ঢাকা তারায় সুপ্রিয়া চৌধুরী আছেন, কমল গান্ধারে আছেন, কালী ব্যানার্জি আছেন। অজান্ত্রিকে কালী ব্যানার্জি, তো অত বড় স্টার নন তখন উনি। ইনফ্যাক্ট উনি স্টার কখনো তো ছিলেন না, উনি চরিত্রে অভিনেতা। সুবর্ণরেখায় মাধবী আছেন। কিন্তু এই ছবিটা মানে ছবিটার যেভাবে উনি ভেবেছেন সেটা ভারতীয় ছবিতে খুব ইউনিক। এভাবে ইন্ডিয়ান সিনেমায় কেউ ভাবে না বা ভাবেনি। বিশ্ব চলচ্চিত্রেও খুব কম জায়গাতে এই ধরনের ভাবনা পাওয়া যায়, যেখানে
ধরুন 3টে জায়গাকে যদি ধরা যায় এখানে, যে নীলকণ্ঠ বাগচি এই ছবির মধ্যমণি, প্রধান চরিত্র, যাকে ঘিরে ঘটনাগুলো আবর্তিত হচ্ছে এবং যিনি ঘটনার সূত্র, যার সূত্রেই এতগুলো কথা প্রথম থেকে শেষ, তিনি যে জার্নিটা, সেই জার্নিটার প্রধান। অর্থাৎ তিনি একজন অভিনেতা বটে, অভিনেতা এই ছবির। একই সঙ্গে তিনি কিন্তু এই ছবির পরিচালকও বটে। একই সঙ্গে উনি এই ছবির চিত্রনাট্যকার, অর্থাৎ পুরো ছবিটারই বলতে পারেন অথার, সেই অর্থে স্রষ্টা। তো স্রষ্টা, পরিচালক, অভিনেতা, অভিনেতা, চরিত্র এবং স্রষ্টা বা পরিচালক, এই 3টে জায়গাকে যদি মনে করেন যে 3টে আলাদা সত্তা বা 3টে আলাদা লোক, প্রথমে আমরা যদি এভাবে ভাবি, তাহলে এই ছবিতে আমরা দেখবো যে এই 3টে একটা লোক। এখন তাতে কোনো অসুবিধা নেই, সেরকমও হতে পারে, একটা থিয়েটারে হতে পারে না, যিনি ডিরেক্টর তিনি প্রধান অভিনেতা হতে পারেন। সে তো আমরা দেখেছি, সৌম্যমিত্র, সব কাজেই সৌম্যমিত্র প্রধান চরিত্র, প্রধান অভিনেতা, সবই সেভাবে হতে পারে। তো এখানে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই 3টে লোক কিন্তু একে অন্যের অবস্থানের ক্রিটিক। শুধুমাত্র 3টে লোক এক নয়, 3টে লোক একে অন্যের অবস্থানকে কিন্তু একই সঙ্গে ক্রিটিক্যালি দেখছে। এইটা ভারতীয় ছবিতে খুব বিরল ঘটনা। প্রথম কথা, ঋত্বিক ঘটকের যে ইমেজটা আমাদের সামনে করা হয় সেটা হচ্ছে পাগল, ইগোইস্ট, পাগল। যারা বলেন তারা মানে ভুল বলেন, কারণ এই রকম একটা ছবি কোথাও দেখা যায় না ভারতবর্ষের ছবিতে, যেখানে স্রষ্টা, চরিত্র এবং অভিনেতা একে অন্যকে এইভাবে ক্রিটিক্যালি দেখছে। সেই রকম উদাহরণ কিন্তু ভারতীয় ছবিতে নেই। ফলে এই ছবিটার কোনোভাবেই স্টার থাকার কারণ নেই, কথাও নয়, বরং এই ছবিটা যে ছবি তৈরি বলুন বা যে কোনো শিল্প সৃষ্টির যে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক, তাকে কিন্তু প্রশ্ন করছে কথাগুলো। তিনি এখানে নিজের চরিত্রটাকে এমনভাবে তৈরি করতে পারতেন যার কোনো দোষ নেই, কিন্তু দেখা যাচ্ছে একটা চরিত্র যে মদ্যপ, এবং যে চরিত্রটাকে ধরুন অনন্য রায় শেষে বলে যে এইভাবে ভর্তি দিয়ে কত জায়গায় মদের পয়সা জোগাড় করেছেন, তখন উনি বলেন ছোড়া ধরে ফেলেছে দেখছি। এইভাবে একটাকে অন্যের, একটা সত্তা অন্য সত্তাকে খুব ক্রিটিক্যালি দেখে দেখে চলছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা সাধারণভাবে একজন শিল্পী কতটা নিজের ইগো থেকে বেরোতে পারলে এটা সম্ভব, সেইটা বোঝায়। এটা শিল্পের মধ্যে একটা অবস্থান, যে জায়গা, যেটাকে অনেকে অনেক রকম থিয়েটার চলচ্চিত্র করেছেন ভারতবর্ষে, তারা নিজেদের মার্ক্সবাদী বলেও পরিচয় দেন, কিন্তু এইভাবে ডায়ালেকটিক্যালি দেখা, মানে ডায়ালেকটিক্সটাকে এতগুলো অ্যাঙ্গেলে তৈরি করা, সেটা খুব ইউনিক। সেই অবস্থানটা আগে কখনো কোথাও চলচ্চিত্রে দেখা যায়নি। এটাই আমার মনে হয় এটা ছবিটা সম্পর্কে। এই জায়গাটা খুব ভালো একজনের লেখায় আছে, গীতা কাপুরের লেখায়। গীতা কাপুরের একটা খুব লম্বা এসে আছে যুক্তিতর্ক গল্পের উপরে, পাওয়া যায় ইন্টারনেটে সার্চ করলেও, পিডিএফ একটা পাওয়া যাবে আশা করি। জার্নাল অফ আর্টস অ্যান্ড আইডিয়াসে বেরিয়েছিল 80-র দশকে। সেখানে আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি এই গোটা ডাইনামিক্সটা ছবি। কি নাম? গীতা কাপুর। আরেকটা বিষয় হচ্ছে, তার মানে আমরা এখানে দেখতে পাই যে 3জন কালো পোশাক পরে নাচছেন, 3জন। হ্যাঁ। এবং নীলকণ্ঠ বাগচি যখন তার জার্নি শুরু করছেন, সেখানে তিনি একা যেতে পারতেন, বা
ছেলেটি আসার পরে উনি যেতে পারতেন, কিন্তু উনি তিনজনকে নিয়ে পুরো রাস্তাটা হাঁটলেন। কোথাও গিয়ে কি এটা উদ্দেশ্য প্রণোদিত এই তিনজনের ব্যবহার এবং একজন নারী পুরুষ এবং এই নিয়ে না, সেটা তিনজনের ব্যবহার উদ্দেশ্য যেভাবে নামকরণগুলো হয়েছে, যে নামকরণগুলো উদ্দেশ্য করে, তো নামকরণ সবসময় আমি আসছি সেটাতে। আর নাচটা তো একটা বিখ্যাত কম্পোজিশন ওর গণনাট্য সংঘের সময়কার একজন শিল্পী কমরেড শম্ভু মিত্র, শম্ভু ভট্টাচার্যের একটা কম্পোজিশন, এবং কম্পোজিশনটা মূলত সে সময় এরা সবাই খুবই মানে হয়েছিলেন আর কি। এদের সবার শিল্পকর্মের মধ্যে কিন্তু যেটা আছে সেটা হলো যে মন্বন্তর, ক্ষুধা, মন্বন্তর, এবং তারই সঙ্গে কাকদ্বীপে কিছুদিনের মধ্যেই যে কৃষক বিদ্রোহ শুরু হলো, তেভাগা বিদ্রোহ, তেভাগা। তো সেই এই ইঙ্গিতগুলো নাচের দেখলে, কোরিওগ্রাফিটা দেখলে বুঝতে পারা যাবে যে সেগুলোরই প্রভাব, এবং শম্ভু ভট্টাচার্যকে তার ট্রুপকে দিয়ে তিনি এটা করিয়েছেন পারফর্ম। নামগুলোর ক্ষেত্রে সবসময় একটা ইঙ্গিত থাকে ঋত্বিক ঘটকের ছবিতে, সেটা সীতা, অভিরাম, ঈশ্বর, হরপ্রসাদ, এখানে যেমন নীলকণ্ঠ, বঙ্গমালা, এই নামের জায়গাগুলোর কাছে উনি আসলে দুটো প্লেনে জিনিসটাকে ভাবেন, দেখেন। সেটা হলো যে একটা হলো মাইথোলজি বা এপিক। ওর ছবির যে ধারণাটা বা ধরনটা, সেটা তো অন্যদের ছবির থেকে আলাদা এই অর্থে যে উনি এক ধরনের এপিক চলচ্চিত্র তৈরি করার চেষ্টা করেছেন। ওর যে চলচ্চিত্রের ফর্ম, স্ট্রাকচার, তা এপিকের মতো। যেমন সুবর্ণরেখা সহ এই ছবিটাতেও দেখা যায় তিতাস, হ্যাঁ, যে এপিসোডে ভাগ করা ছবিটা ঠিক একটা টানা ন্যারেটিভের মতো না চলে, সেটা মনে হয় যেমন মানে রামায়ণ বা মহাভারত বা যে কোনো এপিক, ইলিয়াড, ওডিসি, তারা যেভাবে এপিসোড ওয়াইজ চলে আর কি, এপিসোডিক স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আধুনিককালে প্রথম ব্যবহার করতে শুরু করলেন ব্রেক্ট এই এপিসোডিক স্ট্রাকচার ব্যবহার করতে শুরু করলেন। এবং আবার উনি এপিক থিয়েটার অবশ্যই ব্রেক্টের কাছে উনি অনেকখানি ঋণী, বা ব্রেক্টকে উনি ওনার মতো করে বুঝে নিয়েছেন এপিক থিয়েটার। তো সে যে কারণে উনি ওই এপিক বা মাইথোলজিকে রেফার করতে যান একদিকে, আর চরিত্র হিসেবে ওটাও আরেকটাও ব্রেক্টের একটা, ব্রেক্ট নিজে করেননি ওইভাবে হয়তো, কিন্তু ব্রেক্ট যেটা বলেন যে চরিত্র বা ঘটনার একটা হিন্ট দিয়ে যাওয়া, এটা এপিকের ধর্ম। এপিক কিন্তু হিন্ট দেয়, তারপর ঘটনাটা ঘটে। সেখানে এপিকের রাইটারের কৃতিত্ব হচ্ছে সে কত সুন্দরভাবে বা কত ভালোভাবে জিনিসটাকে বর্ণনা করতে পারবে। সে বিরাট করে একটা বর্ণনা বা ডেসক্রিপশন এপিকের রাইটারের একটা বড় বৈশিষ্ট্য। কিন্তু এপিক ন্যারেটিভের মধ্যে একটা রাখে, ন্যারেটিভের ঠিক কিছু একটা ঘটনা শুরু হওয়ার আগে তার একটা কিউ দিতে থাকে, হ্যাঁ, এবং সেই কিউটা কখনো চরিত্রের নাম থেকে আসে, কখনো অন্য কোনোভাবে আসে, অন্য বিভিন্নভাবেও ছোটোখাটো কথাবার্তার মধ্যে দিয়ে বা ইত্যাদি থেকে এই কিউগুলো আসে, হ্যাঁ। তো যেমন ধরা যাক সুবর্ণরেখাতে এসছে যে হরপ্রসাদ বলছে, যে ঈশ্বরকে বলছে যে কলকাতা চলো, সেখানে কত মজা, সে কি বিভৎস মজা। হ্যাঁ, এই বিভৎস মজা কথাটার মধ্যে দিয়ে বোঝা যায় যে আসলে কলকাতায় গেলে একটা ট্র্যাজেডির দিকে যাবে, গোটা জিনিসটা এক ধরনের হিংস্র ট্র্যাজেডির দিকে, হ্যাঁ, ভায়োলেন্স এবং ট্র্যাজেডির দিকে যাবে। তো এই যে ইঙ্গিতগুলো দিতে যাওয়া, এই ইঙ্গিতগুলো থাকে ঋত্বিক ঘটকের ছবিতে, তার ছবি বলার ধরনটাই এরকম। এবং স্যার ওই যে যখন ওই যে মেয়েটি হঠাৎ করে এলো বাড়িতে, যখন খোলা পেয়ে বললো যে ঢুকছে, তখন ওকে যে সম্বোধন করলো যে তুমি কে, বাংলাদেশ, এবং ওটাও শুনছিলাম আর কি। হ্যাঁ, ও কিন্তু আগে বলেনি ও কোথা থেকে এসছে, বাংলাদেশ থেকে চলে এসছে কিনা আমরা জানি না কেউ, উনিই বলছেন তুমি কে, বাংলাদেশ। মানে
হিন্টটা দিয়ে দিলেন। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হিন্টটা দিয়ে দেওয়া, এবং ওই ছেলেটিকে চরিত্রকে বলতে হচ্ছে না, তার আগেই হিন্টটা দিয়ে দেওয়া। হ্যাঁ, এবং ওই চরিত্রকে দেখাচ্ছে যে চাকরি খুঁজছে, স্ট্রাগল করছে, এবং ওই সময় কলকাতার যে একদম অবস্থাটা। হ্যাঁ, নচিকেতা। নচিকেতা, তোর নামটাও নচিকেতা। আচ্ছা, আমি একটু প্রশ্ন করব। নিশ্চয়ই। আচ্ছা, এই ছবিটা কোন কোন বৈশিষ্ট্যের কারণে বাংলা চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা যদি একটু আলোচনা করেন সংক্ষেপে। একটা তো বৈশিষ্ট্য আমি বললাম, যেভাবে সেলফ ক্রিটিক্যাল ছবি বলতে যা বোঝায়, সেলফ রিফ্লেক্সিভ, যে ছবি নিজের মধ্যেই নিজের একটা ক্রিটিসিজমের জন্ম দিচ্ছে, তৈরি করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা, সেইটা একটা বড় জায়গা। আর বাংলা ছবিতে কোনো স্রষ্টা নিজেকে কখনো ক্যামেরার সামনে এভাবে এক্সপোজ করেননি। সেদিক থেকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ছবি। আর ধরুন বাংলা ছবিতে এই ধরনের যে জার্নি, এটা তো কিছুটা ট্রাভেল ফিল্মের ধরনে তৈরি, কিন্তু জার্নি একটা সবচেয়ে বড় মোটিভ এবং সবচেয়ে বড় মেটাফর এখানে, যে কলকাতা থেকে জার্নিটা শুরু হয়ে গ্রাম বাংলার ফোক কালচার, ছৌ নৃত্য ইত্যাদি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এসে একটা শেষ হলো যেখানে একটা বৈপ্লবিক সংঘর্ষ চলছে, একটা জঙ্গল, শিউড়ির একটা জঙ্গল। তো সেই যে জার্নিটা, এইরকম জার্নি কে একটা পলিটিক্যাল মেটাফর হিসেবে জার্নিকে ব্যবহার করা, সেটা কিন্তু ভারতীয় ছবিতে বা বাংলা ছবিতে খুব একটা কেন দেখা যায় না তেমন। এই ছবির আগেও ছিল না। না, এ ছবির আগেও ছিল না, পরে ওরই ছাত্র, ঋত্বিকেরই ছাত্র জন আব্রাহাম, কেরালার ফিল্ম মেকার, তিনি আমারিয়ান বলে একটা ছবি করেন এরকম জার্নি। কিন্তু জার্নি ল্যাটিন আমেরিকার ছবিতে বারবার এসছে, মানে পলিটিক্যাল সিনেমা তো ল্যাটিন আমেরিকানদের হাতেই সবচেয়ে বড় করে সারা বিশ্বজনীন হয়েছে। ল্যাটিন আমেরিকার ছবিতে কিন্তু বারবার জার্নি একটা মেটাফর হিসেবে এসছে, প্রায় সব দেশের, ব্রাজিলের ছবিতে, আর্জেন্টিনার ছবিতে, চিলের ছবিতে এসছে। সেদিক থেকে ঋত্বিক ঘটক কেন এটা করেছিলেন, উনি ল্যাটিন আমেরিকার ছবি দেখেছিলেন বলে আমার মনে হয় না, কারণ তখনও পর্যন্ত তেমন ল্যাটিন আমেরিকার ছবি কলকাতায় আসতো না। হয়তো উনি কোথাও পড়ে থাকতে পারে, সেটা হতে পারে, বা উনি ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারে যে এই জার্নির সঙ্গে পলিটিক্যাল সিনেমার একটা সম্পর্ক কিভাবে ওর মাথায় এসেছিল, এটা খুব পরিষ্কার নয় আর কি। কিন্তু এই ছবিটা একটা খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সিনেমা বাংলা ছবিতে। কেন পলিটিক্যাল সিনেমা? পলিটিক্যাল সিনেমা আসলে শুধুমাত্র পলিটিক্যাল বিষয়, জিনিসপত্র নিয়ে করলে সেটাকে পলিটিক্যাল সিনেমা বলে না। পলিটিক্যাল অজস্র জিনিস নিয়ে হলিউড বিশুদ্ধ অ্যাকশন ফিল্ম বানিয়ে ছেড়ে দিয়ে যেতে। পলিটিক্যাল সিনেমা সেটাই যে নিজে সেলফ ক্রিটিক্যাল হতে থাকে এবং সেই ক্রিটিকটাকে নিজের মধ্যে তৈরি করতে থাকে, যে কারণে পদাতিক, মৃণাল সেনের একটা পলিটিক্যাল সিনেমা, যেখানে ক্রিটিকটা তৈরি হতে থাকে ভিতর থেকে, ছবির ভিতর থেকে একটা ক্রিটিক তৈরি হয়। ছবি শুধু পলিটিক্সটাকে দেখায় না বা এক্সপোজ করে না, সে নিজে একটা ক্রিটিক অভ্যন্তরীণ বিপ্লব। হ্যাঁ, ব্যক্তিগত অভ্যন্তরীণ না, ব্যক্তিগত অভ্যন্তরীণ বিপ্লবের প্রশ্ন সবসময় নয়, না আত্মিকও নয়। মানে আমি একটা কথা বললে বা কিছু বললে, ধরুন একটা কিছু বক্তব্য বলছি, কারণ সেই বক্তব্যটা তো যদি আমি বলি যে 100% নিশ্চিত ওটাই, তাহলে তো গুরুদেবের বাণী হয়ে যায়, মানে গুরু বলছে আর কি, আত্মবাক্য হয়ে যায়। কিন্তু সেটা পলিটিক্যাল হয় তখনই যখন সেই বক্তব্যের মধ্যে একটা ক্রিটিসিজমের জায়গা থাকে, বা ক্রিটিকের জায়গা, যেটা যেমন ধরা যাক মার্ক্সবাদের মধ্যে আছে। মার্ক্সবাদ পছন্দ হোক কারণ বা না হোক সেটা আলাদা কথা, কিন্তু মার্ক্সবাদের মধ্যে ক্রিটিসিজমের জায়গাগুলো আছে। মানে মার্ক্স নিজেও কতগুলো সূত্রকে অসম্পূর্ণ রেখেছেন, যেখান থেকে ক্রিটিক্যালি জিনিসটাকে স্টাডি করা যায়, নতুন করে দেখা যায়। মানে ক্রিটিক মানে নস্যাৎ করে দেওয়া না, ক্রিটিক মানে তার মধ্যে থেকে ভুল ঠিক এবং কতগুলো রাস্তা দেখা, যে কারণে সেটা একটা লিভিং ফিলোসফি।
অন্যগুলো লিভিং ফিলোসফি নয়, তার কারণ তার তার ওই ক্রিটিক্যাল এজ নেই, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলগুলো নেই। এই ছবিটা সেই দিক থেকে এক ধরনের ডায়ালেকটিক্সের চর্চা। ছবিটা সিনেমাটোগ্রাফি নিয়ে যদি কিছু বলেন আপনি। সিনেমাটোগ্রাফি এমনিতে তো আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে একটু হেলাফেলায় তৈরি, কিন্তু সব মানে কিন্তু ইনডোরে যে লাইটিং, ইনডোরের লাইটিং দেখে বোঝা যায় যে খুব ক্যালকুলেটেড এবং ঠিক একদম সঠিক মানে ডিজাইনের লাইটিং। সবচেয়ে বড় কথা, ছবিটাতে অনেক ধরনের সিকোয়েন্স তৈরি হয়েছে, তো সেখানে যে জিনিসটা দেখার সেটা হচ্ছে যে লেন্সের ব্যবহার, লেন্সের ব্যবহারের ভেরিয়েশনটা খুব দেখার মতো এবং চোখে পড়ার মতো আর কি। হ্যাঁ, সেটা শর্ট টু শর্ট দেখলে একেবারে বলা যায় আর কি, কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং ভেরিয়েশন লেন্সের ইউজের। ছবিতে শব্দের ব্যবহার নিয়ে কিছু বলেন? হ্যাঁ, সেটা তো বলাই উচিত, বিশেষত আর একটা বিশেষ কারণে, যে কারণে ঋত্বিক ঘটক তার সমসাময়িকদের থেকে অনেকটা আলাদা এবং যে কারণে ঋত্বিক সম্পর্কে ধারণা হয়েছিল যে উনি অযত্নে ছবি তৈরি করেন, সেটার একটা বড় কারণ হলো ওর ছবির শব্দ। সাধারণভাবে যেটা মনে করা হয় যে ছবির শব্দ যে ঘটনাটা ঘটছে ছবিতে বা দেখানো হচ্ছে তাকে অনুসরণ করবে। আর ঋত্বিক সম্ভবত তার সময়, সে সময়ে ভারতের একমাত্র চলচ্চিত্রকার যিনি শব্দের একটা সম্পূর্ণ পৃথক অস্তিত্ব ভাবতেন, ফিল্ম সাউন্ডের একটা সম্পূর্ণ পৃথক অস্তিত্ব ভাবতেন, এবং অনেক সময় শব্দ দৃশ্যকে গাইড করেছে, দৃশ্য শব্দকে গাইড না করে অনেক সময় শব্দ দৃশ্যকে গাইড করেছে। যেমন বা অনেক ক্ষেত্রে একটা ছবি একটা নির্দিষ্ট স্ট্রাকচার ভাবতে সাহায্য করেছে, ভাবিয়েছে ওনাকে। যেমন মেঘে ঢাকা তারার স্ট্রাকচার রাগ হংসধ্বনি মতো করে উনি ভেবেছেন আর কি, তার যে আবেগের উত্থান পতন সেইটাকে রাগ হংসধ্বনির মতো করে ভাবার চেষ্টা করেছেন উনি। হ্যাঁ, এই ছবিটাতেও শব্দের ক্ষেত্রে এই ছবিটা মূলত যেহেতু অনেক কথা বলতে হয়েছে বা কথাগুলো বলার দরকার ছিল, কথা বলার, তবু গান জিনিসটাকে ঋত্বিক ঘটক যেভাবে ব্যবহার করছেন এখানে, ছৌ নাচের সময় যে শব্দের ব্যবহার, এতগুলো ভ্যারিড লেভেলে বা লেভেলে উনি শব্দকে ব্যবহার করেন যে সেটা খুব মানে তার সময়, সে সময় খুব বেশি লোক সে চলচ্চিত্রকার এভাবে করতেন না। বিশেষত গানের পরপর গানগুলোর ব্যবহারকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে দেখা যাবে যে গানগুলো ব্যবহার করার জন্যই কতগুলো সিকোয়েন্স তৈরি করা। যেমন খুব দুর্বল অনেক জায়গায় সিকোয়েন্সটা খুব দুর্বল কিন্তু ভিজুয়ালি, যেমন যেখানে কেন চেয়ে আছো গো মা গানটা শুরু হবার আগে ভাতের থালাটা ফেলে দেওয়া এবং তার উপর দিয়ে নচিকেতার চলে যাওয়া, এটা একেবারে মানে টেলি সিরিয়ালের থেকেও খারাপ মেলোড্রামা বলে মনে হয়। কিন্তু যে মুহূর্তে কেন চেয়ে আছো গো মা গানটা শুরু হয়, গোটা সিকোয়েন্সটাই কিন্তু সিকোয়েন্সের একটা কোয়ালিটেটিভ লিপ হয়। এখন উনি অনেক সময় করেন কি যে ভিজুয়ালি একটা জায়গাকে করেন যেটা খুব পাতি মেলোড্রামা মনে হচ্ছে, মানে রগরগে মেলোড্রামা, সেখান থেকে একটা লিপ নেয় জিনিসটা, সেটা একটা এপিক লিপ। এই কেন ছুঁয়ে আছো গো মা, তার স্কেপটা এত বড় এবং তার হরাইজনটা এত বড়, তার অ্যাপিলটা এত বড়, এবং দেবব্রত বিশ্বাস গানটাকে যেভাবে শুরু করছেন যে স্কেলে, তারপরে অবশ্য সুশীল মল্লিক বাকিটা গিয়েছেন, উনি প্রবল হাঁপানিতে তখন জর্জরিত পারেননি বাকি গানটা শেষ করতে। তো এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, যেখানে আসলে কেন চেয়ে আসো গো মা গানটার এবং তার এই শব্দগুলোকে ব্যবহার করার জন্য পার্টিকুলার বারবার রবীন্দ্রনাথের কাছে ফিরেছেন একটা মহাকাব্যিক মুহূর্ত তৈরি করার জন্য।
সেটা সুবর্ণরেখায় শিশুতীর্থ হোক, রাজপথ হলো উত্তর মেলে না, হ্যাঁ, বা এইরকম মুহূর্তে কেন যে আসুক। তো এইটা ঋত্বিকের একটা বড় বৈশিষ্ট্য, মানে ঘটনাকে অনুসরণ করে গান আসে না, অনেক সময় গানটা আগে ওর মাথার মধ্যে থাকে, সেভাবে একটা ঘটনা তৈরি হয়, এবং গানটা যখন এসে পৌঁছয় তখন কিন্তু যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, হ্যাঁ, তখন কিন্তু জিনিসটার একটা একটা সাধারণ মেলোড্রামা, অতি সাধারণ মেলোড্রামা থেকে হঠাৎই একটা লিপ নেয়, যে লিপটা আমাদের একটা এপিক মোমেন্টে পৌঁছে দেয়। এটা ওনার একটা স্ট্র্যাটেজিক দিক, কারণ উনি চাইলে খুব নিখুঁত রিয়ালিস্টিক ছবি তৈরি করতে পারেন, সেটা উনি অযান্ত্রিকে দেখিয়েছেন। তাতে কোনো অসুবিধে নেই, উনি চাইলেই পারতেন অন্য যে কোনো লোকের মতোই রিয়ালিস্টিক ছবি তৈরি করতেন, উনি করেন না, ওনার এটা স্ট্র্যাটেজিক একটা জায়গা। এটা তার সময় অনেকে বুঝতে পারেননি, বিষ্ণুদে একটা লেখায় বুঝতে পেরেছিলেন এটা, মেঘে ঢাকা তারানি একটা লেখা, বিরাট লম্বা লেখা, ঋত্বিক কেন এটা করেন সেটা বলেছিলেন। অন্যেরা বুঝতে পারেনি, অন্যদের মনে হয়েছিল এটা ঋত্বিক পারেন, জানেন না বলে আর কি করেন। আমি একটা আমার জাস্ট অবজারভেশনে শেয়ার করতে চাই। হ্যাঁ, মানে যেখানে জঙ্গলে দেখা যায় নচিকেতা বঙ্গমালা গাছে হেরান দিয়ে বসে আছে, এবং তারপরে রাত থেকে ভোর হয়ে যায় এবং সেখানে শব্দ শুনতে আমরা শুনতে পাই শীতকারের শব্দ, এবং আমাদের মানে প্রশ্নের দিকে ঠেলে দেয়, ভিজুয়ালি আমি কিছুই দেখছি না, কিন্তু আমার ভেতরে জানি অন্য অনেক দিকে দিচ্ছে আমাকে। এবং ওটা কিন্তু মানে এইখানটাই মানে মজাটা হচ্ছে এই জায়গায় যে এখানে ঋত্বিক দর্শককে রাখেন, মানে ওখানে কিন্তু ঋত্বিক যদি একটা চরিত্র হন তাহলে চরিত্র কিন্তু ঘটনাটা দেখতে পাচ্ছেন, কারণ ওটা তো দেখার মতো ঘটনা না, ওটা তো খুব প্রাইভেট মোমেন্ট, আর ওটা কে দেখছে? দর্শক দেখছে। উনি কিন্তু অনেক দূরে বসে আছেন, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু উনি বলছেন জীবন জীবিতের ধর্ম। হ্যাঁ, তাহলে এই যে দেখা, কে দেখছে, হুজ লুকিং, এই পয়েন্টটাকে নিয়ে ঋত্বিক ঘটক অসাধারণ খেলা খেলেন, যেটা মানে মারাত্মক ফিল্ম নামক মিডিয়ামটার উপরে অসাধারণ দখল না থাকলে খেলাটা খেলা যায় না, মানে আর্ট ফর্মটার উপর দখল না থাকলে। তো এই জিনিসগুলো দুর্দান্ত আর কি, জাস্ট আনপ্যারালাল। এই সবগুলোই ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবং আপনাকে দেখতে হবে যে চরিত্রটা সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটার রিপ্রেজেন্টেটিভ। আপনি যে গুন্ডা বলছেন, সে গুন্ডা না, সে যোদ্ধার। কৃষক যখন আন্দোলন করছে যে তার ফসলের জন্য, তখন যোদ্ধাররা তার ফসল নিয়ে নিচ্ছে, এবং সে সময় একটা বড় আন্দোলন তৈরি হয়েছিল। আমাকে সবাই চেনে, মানে যোদ্ধার, ওর নাম মহিম হালদার, ওকে তো আগেই বলছেন না ওই জ্ঞানেশ মুখার্জি, যে ও হচ্ছে যোদ্ধার, ও সোজা লোক নয়, ও যোদ্ধার। এইজন্যই আমি ওকে সোজা লোক নয়, মানে এইজন্যই আমি না, তার কারণ হচ্ছে ওটাকে আপনাকে দেখতে হবে যে প্রত্যেকটা, এখানে কোনো চরিত্র দিয়ে জিনিসটাকে দেখলে হবে না, এইগুলোকে প্রত্যেকটাকেই ঘটনা এবং ঘটনা পরম্পরার রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের দেখতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আপনি যাকে বলছেন বেকার ছেলে, মানে ক্রমাগত তো সারা দেশেই সে সময় বাড়ছিল আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, এবং সেই আনএমপ্লয়মেন্টের একটা রিপ্রেজেন্টেটিভ। ধরুন বাংলাদেশ যুদ্ধের ফলে 71 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বহু মানুষ উদ্বাস্তু হয়ে গেছে, কারণ বঙ্গবালা হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, ওইভাবে আপনি যদি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরেন সময় এবং ইতিহাসের, তাহলে জিনিসটাকে বুঝতে দেখবেন সুবিধা। আমি ওটাই বলছিলাম, ওটাই ব্যবস্থা। হ্যাঁ, তারপর যে ওই যে সংস্কৃতি, ও আপনি ওই অর্থে পার্সপেক্টিভ বলছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অ্যাবসলিউটলি। হ্যাঁ, ওখানে যে সংস্কৃতি যে টিচার সে যখন মারা গেল, এটা এমন টাইমে মারা গেল যখন ওরা হচ্ছে তার যখন দিদির বৌদির বাড়িতে যাচ্ছে, যখন তার ওই আগের মুহূর্তে মারা গেল। এটা মানেটা বুঝলাম না যে ওকে ওখানে তার ক্যারেক্টারটা ওখানে শেষ করে কেন দেওয়া হবে, তাকে তো নিয়ে যেতে পারতো, কারণ সে যখন হচ্ছিল সকালবেলা সূর্য প্রণাম করে যখন আসে, তাহলে আপনি কে বসে আছেন, তখন ডাইরেক্ট হচ্ছে ভিত্তি করে জিজ্ঞেস করেছে আপনি কে, তাহলে ঠিক আছে আমাদের সঙ্গে চলুন, ওকে এখন আবার ঢুকানো ওদের টিমে নেওয়া হচ্ছে, তারপর লাস্টে গিয়ে ওকে আবার ওখানে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, তাকে গুলি বিদ্ধ হয়ে মারা গেল। এই জিনিসটা আমি আসলে উনি কোনোভাবেই এই পলিটিক্সটার পার্ট নন, উনি ভিকটিম।
আচ্ছা। উনি জাস্ট উনিই দেখবেন একমাত্র চরিত্র যিনি হচ্ছেন এই পলিটিক্সটার ভিকটিম, কিন্তু তার কোনো ধারণা নেই। তিনি সংস্কৃত শ্লোক টোক বলেন মাঝে মধ্যে, হ্যাঁ মানে ওই যে প্রাচীন দেখা ভারতীয় ছোটবেলায় যে শিল্পী তার সাথে হ্যাঁ। যখন কথা বলে তখন ফলে সেটা আমাকে একটা ইয়ে লেভেল করে পরে দিচ্ছে। যখন পলিটিক্সটা একেবারে কন্টেম্পোরারিতে এসে পৌঁছেছে, সে সময় চরিত্রটাকে এলিমিনেট করে দেওয়া হচ্ছে। ঠিকই ওটাই বলেছে। বলতে চাইছি, হ্যাঁ হঠাৎ করে কেন হয়ে গেল? হ্যাঁ ঠিকই বলেছেন। এটা আমার মনেও একটা প্রশ্ন জেগেছিল আর কি এক সময়, এক ঘটনা। ঠিকই বলেছেন আর কি। ওটা ওকে বোধহয় আর টানা যাচ্ছিল না যে কন্টেম্পোরারি পলিটিক্সের মধ্যে, যেখানে কৃষকের সঙ্গে যোদ্ধারের যুদ্ধ হচ্ছে, যেখানে বিপ্লবীদের সঙ্গে রাষ্ট্রের সংঘাত, সেখানে সংস্কৃত বললে কোনো লাভ নেই। মানে সংস্কৃতটা একটু বা এমনও হতে পারে যে ওই সিনেমার ওই মুহূর্তে একটা ডেথ হয়তো ডিমান্ড করছে। সেটা সেটা হয়তো অতটা নয়, কিন্তু ঠিক আছে, মানে চরিত্রটা আর মানে খুব একটা ইয়ে পাচ্ছিল না আর। চরিত্রটা কোনো প্রয়োজনীয়তা ওই ক্যারেক্টারটাকে এই জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন সোমনাথের যে শিল্পীর কথা বলা হয়েছে, তার হুম, মধ্যে হুম। বন্ধুত্বটা লাস্টে তৈরি হলো। প্রথমে একে অপরকে দেখতে পাচ্ছিল না, হুম। তারপর যে ওই বন্ধুত্বটা যেহেতু শেষ হয়ে গেল, তার জন্য হচ্ছিল ওটাকে শেষ করে দেওয়া হলো। না তা না, উনি একটা কনজারভেটিভ মিলিয়েও তার প্রতিনিধি, আচ্ছা। সেটা এ হচ্ছিল না আর কি, জেল করছিল না বাকি পলিটিক্সের। উঠে যাচ্ছে, অনেক তারা আছে। হ্যাঁ Sorry ভাই। এবার আমরা আস্তে আস্তে বোধহয় শেষ করবো আর কি, যদি কিছু শ্রেয়ান, তোদের কোনো প্রশ্ন? কোনো যে প্রশ্ন? আচ্ছা, আরেকটা দিক যেটা শোনা যায় যে ঋত্বিক ঘটক অধিকাংশ সিনেমাতেই খুব বাংলাতেই রিপ্রেজেন্ট করে, যেমন অন্যান্য সিনেমাটোগ্রাফার বা ফিল্মমেকার থেকে দেখা যায় যে তারা একটা বিদেশি এর থেকে একটা কিছুটা কোনো প্রভাবিত হয়, কিন্তু এখানে ক্ষেত্রে এই সত্যজিতের একটা আমি জাস্ট লাইভ শুনছিলাম অনেক পুরোনো রেকর্ডিং, সেখানে বলছে আমি ঋত্বিকের সিনেমা খুব একটা দেখিনি, কিন্তু ওর সিনেমাতে আমাদের যেমন সিনেমাতে একটা বিদেশি এর একটা থাকতো ব্যাপার, তো ওরটার মধ্যে গোটাটাই র বাংলা একেবারে, মানে বা না আসলে ওইটাকে না ধরাটা, ওইটাকে ধরে এগোলে একটু ভুল হয়ে যাবে। কারণ হলো সত্যজিৎ রায় মানে উনি যেহেতু ওয়েস্টার্ন অডিয়েন্সের সঙ্গে অনেক বেশি মিশেছেন, উনি জানতেন যে ঋত্বিককে অত যদি উনি ব্রেক ইত্যাদি বলে ব্যাখ্যা করতে যান, দীর্ঘ ব্যাখ্যা, তা সেই ব্যাখ্যাটা ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে ঠিক পৌঁছে দেওয়া যাবে না। হ্যাঁ, তো উনি তখন একটা পার্থক্য হিসেবে বলেছেন যে যেমন ওজু বা মিজোগুচির মধ্যে দিয়ে আমরা এক ধরনের জাপানকে দেখতে পাই, এই জাপানটা খুব ডাউন টু আর্থ জাপান। কুরোসাওয়ার মধ্যে দিয়ে কুরোসাওয়ার মধ্যে দিয়ে আরেকটু আধুনিক, একটা আধুনিক ভঙ্গিতে দেখতে পাই সেটা। কিন্তু ওজু মিজোগুচির ছবিতে যেমন আমরা একেবারে দেখতে পাই যে অ্যাজ ইফ হলিউড ছবি বা পাশ্চাত্যের ছবি তারা দেখেননি মনে হয়, যদিও সেটা নয়, পাশ্চাত্যের ছবি দেখেই মিজোগুচি ওজু বোঝা হয়েছে। ঠিক ঋত্বিকের ক্ষেত্রেও তাই, পাশ্চাত্যের ছবি তো উনি প্রচুর দেখেছেন, উনি যে বার্গম্যানের ভক্ত ছিলেন, তারকাস্কির উপর লিখেছেন, বুনুয়েলের উপর লেখা আছে, ওনার প্রচুর কাজ আছে ওনার, মানে উনি আইজেনস্টাইনের এত বড় ভক্ত আর কি, ও আইজেনস্টাইনের লেখা বই উনি দাগ দিয়ে দিয়ে পড়েছেন। সুতরাং না এইটা বলাটা একটু এখন আর এই বলাটা না বলাটা একটুখানি একটু সরলীকরণ হবে। কারণ উনি আইজেনস্টাইনের ওনার বইয়ের আলমারি থেকে পরে যে আইজেনস্টাইনের লেখা যে ওই ফিল্ম ফর্ম, ফিল্ম সেন্স পাওয়া গিয়েছিল, তাতে দেখা যাচ্ছে উনি একবারে দাগ দিয়ে দিয়ে পড়েছেন এবং পাশে কমেন্ট লিখেছেন। বা ধরা যাক স্তানিস্লাভস্কি থেকে ব্রেক্ট পর্যন্ত উনি যে থিয়েটারের যে ডিবেট বা থিয়েটারের যে ধারা, সেটাকে উনি আত্মীকরণ করেছেন। যেমন বুনুয়েল যেভাবে মাইথোলজিকে ব্যবহার করেন, তার কিছুটা প্রভাব ওর মধ্যে আছে। ফলে কিন্তু উনি ওর ছবিতে যেটা উঠে আসে, সেই যে ভঙ্গিতে উঠে আসে, যে ভাষায় উঠে আসে, সেই ভাষাটা একেবারে ওর নিজস্ব। সেই ভাষাটায় তার আগেও কেউ কাজ করেনি, তারপরেও কেউ কাজ করেনি। তার মানে এই নয় যে ওই ভাষাটা উনি একদিন আকাশ থেকে আবিষ্কার করলেন। সেই ভাষাটা কিন্তু কিছু কিছু জিনিস সব জায়গা থেকেই নিয়ে তৈরি করা। কিন্তু মানে ধরো একই ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্না করতে বললে একজনের রান্না হয়তো খুব দেশজ হলো, আর একজনের রান্না খুব কন্টিনেন্টাল হলো, এটা হতেই পারে। তো ওরকমই আর কি। সত্যজিৎ রায়ও তো সেক্ষেত্রে বাংলা নিয়েই কাজ করছেন 19th সেঞ্চুরি। সত্যজিৎ রায় তো দীর্ঘ, মানে শেষের দিকের কিছু ছবি বাদ দিলে খুব তো কন্টেম্পোরারি নিয়ে কাজ নেই, বরং ধরা যাক 19th সেঞ্চুরি বাংলা তাকে অনেক বেশি করে ওর মাথার মধ্যে ছিল। সেদিক থেকে উনিও খুবই বাঙালি,
কিন্তু উনি ওই বলতে গিয়ে ওটাকে যাতে ওয়েস্টার্ন অডিয়েন্স বুঝতে পারে সেই রকমভাবে বলেছিলেন। তো বুদ্ধিমান মানুষ তো আর ওয়েস্টার্ন অডিয়েন্সকে অনেকদিন ধরে দেখছেন আর কি, যে ওইভাবে প্রেজেন্ট করেছিলেন জিনিসটা।